তুমি না হয় আমাকে তোমার মতো করেই ভালোবাসো, আর আমি আমার মতো করে বাসবো। এটা জরুরি নয়, দুজনকে সমানভাবে ভালোবাসতে হবে। তুমি আমায় ভালোবাসো, এইটুকুই আমার জন্যে যথেষ্ট। আবরারের কথা শুনে জারার কান্নার গতি যেন আরও বাড়তে লাগলো। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগছে ওর। একবার মনে হচ্ছে নিজের স্বার্থের জন্য আবরারের মতো একটা ছেলের জীবন নষ্ট করে দিল, আরেকবার মনে হচ্ছে এই পুরুষটির সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে পারলেই বুঝি জীবনটা সুন্দর হতো। এইসব ভাবনায় ওর মস্তিষ্ক যখন ডুবতে যাচ্ছিল তখনই ঠোঁটে উষ্ণ স্পর্শ পেয়ে ওর ভাবনায় ছেদ পড়ল। ধীরে ধীরে স্পর্শ আরও গভীর হতে শুরু করে। এই মুহূর্তটাকে অহেতুক ভাবনায় নষ্ট করতে চায়নি যারা। আবরার নিজে ওর দিকে এক পা এগিয়েছে। এবার যারাও আবরারকে হতাশ করেনি। ভয় জড়তা কাটে উভয়ের সম্মতিতেই ঘটল দুজনার মনের মিলন। আবরার ও যারার সম্পর্ক বর্তমানে পূর্বের তুলনায় অনেকটাই মজবুত হয়েছে। আবরারের মতো যারাও এখন এই সম্পর্ককে যথেষ্ট সম্মান করে। আবরারের প্রতি অনেক আগে থেকে ওর মনে অনুভূতি তৈরি হচ্ছিল। পূর্বে সেগুলো দাবিয়ে রাখার চেষ্টা করলেও এখন সুযোগ পেলেই তা প্রকাশ করার চেষ্টা করে যারা। যদিও আবরারের মতো এত সহজে যারা অনুভূতি প্রকাশ করতে পারে না, তবে চেষ্টা করে। আজ সকাল থেকে যারা কয়েকটা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য ব্যস্ত ছিল, সারাদিন খাবারের সময়ও পায়নি। বিকেলে বেশিরভাগ কাজ শেষ করার পর যারা কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকে আবরারকে কল করলো। আবরার ল্যাপটপে জরুরি একটা রিপোর্ট চেক করতে ব্যস্ত ছিল, কিন্তু যারার ফোন দেখে সব রেখে কল রিসিভ করলো। আদুরে কণ্ঠে বলল, ইয়েস ম্যাডাম, অবশেষে আমার কথা মনে পড়লো আপনার। সরি স্যার, আজকে আমি খাওয়ার সময়ও পাইনি। তোমাকে কিভাবে ফোন করব বলো তো? তাহলে আগে খেয়ে তারপর আমাকে কল করতে। তোমাকে না বলেছি লাঞ্চ স্কিপ করবে না? আচ্ছা খাচ্ছি। শোনো না, আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তুমি আজকে ফেরার সময় আমাকে পিক করে নিতে পারবে? কিন্তু আমার আজ ফিরতে একটু দেরি হতে পারে। সমস্যা নেই, আমি ওয়েট করব। আচ্ছা শোনো, আজকে রাতে আমরা বাইরে ডিনার করব, ওকে? ওকে, সন্ধ্যায় দেখা হচ্ছে। আবরারের সঙ্গে কথা শেষ করতেই আবারও ফোনটা বেজে উঠল। সেক্রেটারির কল এসেছে। কল রিসিভ করতেই, ম্যাডাম, আপনি কি ব্যস্ত আছেন? কেন? আপনাকে এর আগে বলেছিলাম না, এক ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। উনি আজকেও এসেছেন। আপনি কি এসে দেখা করতে পারবেন, না ওনাকে ফেরত পাঠিয়ে দেব? ফেরত পাঠানো দরকার নেই, ওনাকে আসতে বলুন, আমি আসছি। যারা এবারও খাওয়া হলো না। এক কাপ কফি খেয়ে ব্যাগ কাঁধে তুলে আবারও হাউসে ফিরল। সেক্রেটারির সঙ্গে কথা বলে রেস্টরুমে যেতেই এক মধ্যবয়স্ক মহিলাকে দেখল। আই এম রিয়েলি সরি ম্যাডাম। আপনি এর আগেও আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু আমাদের তখন দেখা করার সুযোগ হয়নি। মহিলাটি জারার কথাগুলো যেন কর্ণপাত করলেন না। উনি অবাক দৃষ্টিতে জারাকে দেখতে ব্যস্ত। প্রথমে লক্ষ্য না করলেও পরে ভদ্রমহিলার চেহারার দিকে তাকে ভীষণ চেনা লাগলো জারার। কৌতূহল নিয়ে যারা প্রশ্ন করেই বসলো, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? মহিলাটি হাসি মুখে জবাব দিলেন, এইটুকু পুতুলের মতো মেয়েটা দেখছি এখন অনেক বড় হয়ে গেছে। যারা তখনও চেনেনি। আরও কিছুক্ষণ ভাবার পর অবশেষে মহিলাটিকে চিনতে পারল। সঙ্গে সঙ্গে চোখ দুটো ছলছল করে উঠল জারার। 2 দশকের অধিক সময় পর নিজের মাকে চোখের সামনে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল যারা। ডিভোর্সের পরও কিছুদিন জারার মা জারার সঙ্গে যোগাযোগ রেখেছিল, কিন্তু এরপর আর তার খোঁজ ছিল না। যারা শুনেছিল ওর মা দেশের বাইরে চলে গেছে। আম্মু, এতগুলো বছর পর আজ হঠাৎ তোমার মেয়ের কথা মনে পড়লো আম্মু? তুমি সত্যি অনেক নিষ্ঠুর। যারার নেত্রকোটার পানিতে টইটুম্বর হয়ে গেছে, পা জোড়া যেন রীতিমতো কাঁপছে। এই আকস্মিক সাক্ষাৎ যে যারার কল্পনার বাইরে ছিল। ও ভেবেছিল মায়ের সঙ্গে বুঝে আর কোনোদিনও দেখা হবে না। এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন জারার মা। আরও দুর্বল হয়ে পড়ল যারা। পরে মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে বুকের ভেতরটা হালকা করলো। 2 কাপ কফি নিয়ে বসলো দুজনে। জীবনের প্রথমবারের মতো উপযুক্ত বয়সে মায়ের সঙ্গে বসে দুটো কথা বলার সুযোগ পেল যারা। তুমি তো দেশের বাইরে থাকো, তাই না? হুম, আমি জাপানে সেটেলড। কয়েক মাসের জন্য দেশে এসেছি। তোমার ঠিকানা জোগাড় করে এর আগে দেখা করতে এসেছিলাম, কিন্তু তুমি এখানে ছিলে না। হুম, আমি ভেবেছিলাম এমনি চেনা কেউ হবে, কিন্তু সেই মানুষটা যে তুমিই হবে আমি ভাবিনি। নিজের পরিচয়টাও দিয়ে যাওনি, তাহলে হয়তো আমাদের আরো আগেই দেখা হতো। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না কি করব। তোমার সঙ্গে এতগুলো বছর পর আমার দেখা করা আদৌ ঠিক হবে কি না, বা তুমি আমাকে দেখে কেমন রিয়াক্ট করবে, এইসব নিয়েই ভাবনায় ছিলাম। মলিন মুখে হাসলো যারা। আমি এখন আর বাচ্চার ওই নিজে রিয়্যাক্ট করব।
বাস্তবতা বোঝা আর মেনে নেওয়ার উপযোগী বয়স হয়েছে আমার। মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন জারার মা। শুনলাম তুমি বিয়ে করেছো। কতদিন হলো? প্রায় 4 মাস। ছেলে কি করে? জুয়েলারি ডিজাইন। বাহ, খুব ভালো। তুমি বিয়ে করেছো জানার পর আমার ইচ্ছা ছিল তোমাদের দুজনের সঙ্গে একেবারে দেখা করার। ওকে কি আসতে বলা যাবে? এখন তো আসতে পারবে না, আজকে ব্যস্ত আছে, পরে কখনো না হয়। পরে বোধহয় আর সুযোগ হবে না। আমি এই সপ্তাহেই আবার দেশের বাইরে চলে যাব। দেশে আর কত বছর পর আসা হবে বা আদৌ আসা হবে কি না আমার ঠিক জানা নেই। দেশে একা এসেছো? না, আমার ছেলেও সঙ্গে এসেছে। ছেলের কথা শুনে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে এলো জারার। যদিও সে ছোট থেকেই জানতো তার মা নতুন জীবন শুরু করেছে, তবুও এত বছর পর মায়ের সঙ্গে হঠাৎ দেখা আর তার মুখে ছেলের কথা শুনে কষ্ট হলো জারার। ও ভালো, তুমি বাবা দুজনেই দেখছি নিজেদের সুখের জায়গাটা খুঁজে পেয়েছো। দুজনেই নিজেদের দিক থেকে ভালোই আছো। জারার কথায় অভিমান স্পষ্ট। মেয়ের হাতটা ধরলেন জারার মা। যারা, আমার ওপর অনেক অভিমান আছে তোমার, তাই না? থাকাটা স্বাভাবিক। অবশ্য তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। আমি যা করেছি সেটা মা হিসেবে। তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ আম্মু? দোষ তো বাবার ছিল। বাবা যদি তোমার ডিভোর্স না দিত তাহলে? এতে তোমার বাবার কোনো দোষ ছিল না যারা। সে আমায় থাকতে বলেছিল, কিন্তু আমি থেকে যেতে পারিনি। সেই মুহূর্তে স্বার্থপর হয়ে আমি শুধু নিজের কথাই ভেবেছিলাম। জানি না আমার কি হয়েছিল যে একবারও তোমার খেয়াল মাথায় আসেনি। মায়ের কথা শুনে চমকে উঠল যারা, ভ্রুকুচকে প্রশ্ন করলো। মানে তুমি কি বলতে চাইছো? মেয়ের এই অবাক চোখে তাকানো দেখে খানিকটা বিস্মিত হলেন জারার মা। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? আমি তো ভেবেছিলাম তুমি সব জানো। হ্যাঁ, আমি জানি যে বাবার সঙ্গে তোমার মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। বাবা তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছিল না, তাই উনি তোমায় ডিভোর্স দিয়েছেন আর তোমাকে আমার সঙ্গে যোগাযোগও করতে দেননি। আনোয়ার তোমাকে এইসব বলেছে? সত্যিটা কি তবে অন্য কিছু ছিল? মেয়ের কথা শুনে জারার মা নিশ্চিত এবার হলেন যে জারার বাবা ওকে আসল সত্যিটা জানায়নি। যারা জানে না যে ওর বাবা নয়, বরং ওর মা নিজেই এই বিচ্ছেদ চেয়েছিল। নীরব হয়ে গেলেন জারার মা। মেয়ে তার সত্যিটা জানে না, এটা জানলে সে কখনোই কথা তুলতো না। মাকে নীরব দেখে যারা আবারও প্রশ্ন করলো। চুপ করে থেকো না আম্মু, কথা যখন বলে পুরোটা শেষ করো। এমন কিছু কি আছে যেটা আমি জানি না বা আমার জানার দরকার? আসলে আমি জানতাম না যে তুমি জানো না। না হলে জানতাম না? আমি জানো, আমি জানতে চাই। মেয়ের প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বুঝে জারার মা ভাবলেন মেয়েকে সবটা বলবেন। যারা অধীর আগ্রহে অপেক্ষায় আছে ওর মা কি বলবে তা শোনার জন্যে। কি এমন কথা যা ওর বাবা এতদিন জানায়নি? তোমার বাবার সঙ্গে আমার ডিভোর্সের কারণ হিসেবে তুমি কি জানো আমার সেটা জানা নেই। তবে আনোয়ারকে ডিভোর্সের কথাটা সর্বপ্রথম আমিই বলেছিলাম। মানে কেন আম্মু? তোমরা দুজন তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাই না? তাহলে কেন তোমার মাথায় এই বিচ্ছেদের চিন্তাটা এলো বলো? অ্যাডজাস্টমেন্ট বলে একটা কথা আছে, জানো তো? সংসার জীবন সবে শুরু করছো, হয়তো এখনও এর সাথে পরিচিত হওনি। আমি আসলে তোমার বাবার সঙ্গে আর অ্যাডজাস্ট করতে পারছিলাম না। দিন দিন আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। এক পর্যায়ে তোমার চোখের আড়ালে আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। একদিন আমিই বলেছিলাম ডিভোর্সের কথা। তোমার বয়স তখন 4.5 হবে হয়তো। মায়ের কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেছে যারা। এত বছর জেনে এসেছে বললে ভুল হবে, ও ভেবে এসেছে আর 5টা ডিভোর্স কেসের মতো এখানেও হয়তো দোষ ওর বাবার ছিল। বাবাকে এই বিষয়ে প্রশ্ন করে উত্তরস্বরূপ সবসময় নীরবতা পেয়ে যারা ধরেই নিয়েছিল ওর ধারণা ঠিক। ওর বাবা ওর মাকে ছেড়েছে। আনোয়ার সাহেব কখনো যারাকে জানাননি আসল সত্যিটা। পাছে যারা তার মাকে ঘৃণা করে। তখন না হলেও এতগুলো বছর পর মায়ের কথা শুনে জারার ভুল ভেঙেছে। এত বছর পর মাকে দেখে জারার মনে যে উল্লাস শুরু হয়েছিল নিমিষেই তা বিষাদে পরিণত হয়েছে।
মায়ের প্রতি কেমন যেন ক্ষোভ জমতে শুরু করেছে মনে। একজন মা তার সন্তানকে ছেড়ে কিভাবে যেতে পারে? আমার কথাও ভাবলে না তুমি আম্মু? একবারও মনে হলো না যে মাকে ছাড়া এই ছোট্ট মেয়েটা কি করে থাকবে, কি করবে ও? মেয়ের কথা শুনে মাথা নিচু করলেন জারার মা। আমাকে ক্ষমা করো যারা। আসলে ওই মুহূর্তে আমি তোমার বাবার সঙ্গে আলাদা হওয়া ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম না। আনোয়ার অবশ্য আমাকে ছাড়তে চায়নি। এরপরও 2-3 মাস আমরা এ বিষয়ে অনেক আলোচনা করেছি। আমি আর পারিনি আমার মনকে মানাতে। আনোয়ার বুঝে গেছিল আমাকে জোর করে আর ধরে রাখতে পারবে না, তাই আমার প্রস্তাবে শেষমেশ রাজি হয়ে গেছিল। কয়েক ঘন্টার ব্যবধানে যারা চোখ দুটো আবারও নোনা জলে ভরে উঠেছে। তবে এবার আনন্দ নয়, বেদনায়। মায়ের কথাগুলো শুনে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল মেয়েটা। কিছুক্ষণ চুপ থেকে হুট করেই শক্ত করে যারা প্রশ্ন করলো। তুমি তো চাকরি করতে, তাই না আম্মু? হুম। তুমি কি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলে, যার জন্য হুট করে এতদিনের ভালোবাসার মানুষটার সঙ্গে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছিল তোমার? মেয়ের মুখে এমন সোজাসাপটা প্রশ্ন শোনার জন্য প্রস্তুত ছিলেন না জারার মা। উনি কিছুক্ষণ চুপ রইলেন। যারা নিজেকে সামলানোর চেষ্টা করছে, যদিও মায়ের মুখ এবং মৌনতা দেখে বুঝেই গেছে যে ওর ধারণা ঠিক। চুপ করে আছো যে? মেয়ের দিকে অপরাধীর ন্যায় তাকালেন জারার মা। মায়ের চাহনি দেখে তাচ্ছিল্যের হাসি এসে যারা বলল, তোমার নীরবতাকে আমি তাহলে হ্যাঁ বলেই ধরে নিচ্ছি। অ্যাম আই রাইট? আমি যদি ভুল না করি তাহলে যার জন্য তুমি নিজের ভালোবাসা আর সন্তান ছেড়ে গিয়েছিলে, সেই পুরুষটাই তোমার বর্তমান স্বামী, রাইট? হুম। জারার কেমন অস্থির লাগছে। ওর বাবা ওর মায়ের সব ছবি ফেলে দিয়েছিলেন বিধায় যারা ওর মায়ের চেহারাও ভুলে গিয়েছিল। যে মা এতগুলো বছর এক নজর দেখার জন্য ছটফট করেছে, তাকেই কেন যেন আর এক মুহূর্তের জন্য দেখতে ইচ্ছা করছে না। কি একটা ভেবে ব্যাগটা কাঁধে তুলে উঠে দাঁড়ালো যারা। মেয়েকে উঠতে দেখে ওর মা প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে আমায়। তোমার নিশ্চয়ই তাড়া আছে। যারা। ভালো থেকো। আর ভবিষ্যতে প্লিজ দেশে ফিরলেও আমার সঙ্গে দেখা করতে এসো না। 24 বছর আগে যখন আমায় ছেড়ে চলে যাওয়ার আগে দুবার ভাবনি, এখন আর ভাবতে হবে না। আমি অনেক ভালো আছি তোমাকে ছাড়া। মাকে রেখেই বেরিয়ে গেল যারা। একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। বেরোনোর সময় সেক্রেটারি প্রশ্ন করলো, কিন্তু যারা কোনো উত্তর দিতে পারেনি। কি উত্তর দিবে? মেয়েটা নিজেই যে বড় শক পেল আজ। ওখান থেকে বেরিয়ে নিজের পার্ক করা গাড়িতে গিয়ে বসে জানালা আটকে দিল। এতক্ষণ যে কান্না আটকে রেখেছিল তার আটকে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠল মেয়েটা। এমন কিছু তো কখনো শুনতে চায়নি ও। মায়ের প্রতি যেমন রাগ হচ্ছে তেমনি নিজের প্রতিও হচ্ছে। এত বছর বাবাকে ভুল বোঝার জন্যে। কথিত আছে বাবা ফেলতে পারলেও মায়েরা কখনো তার সন্তানকে ফেলে না। তবে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ঘটনাও ঘটে, যা যারার ক্ষেত্রে ঘটেছে। আনোয়ার সাহেব তার মেয়েকে আগলে রেখেছেন এতগুলো বছর। সবটা জানার পর যারা বুঝতে পারছে না কি করবে, কি করা উচিত। আজকের পর বাবার সামনে যখন দাঁড়াবে কি বলবে? ক্ষমা চাইবে বাবার কাছে না অন্য কিছু করবে? এসব ভাবতে ভাবতে কান্নার গতি আরও বেড়ে গেল মেয়েটার। মিনিট পাঁচেক পর সামনের দিকে তাকিয়ে যারা দেখলো আবরারের গাড়ি। গাড়ি থেকে নেমে আবরার ফোন হাতে নিল, ওকেই ফোন করবে হয়তো। যারা কিছু না ভেবেই গাড়ি থেকে নেমে এসে সামনে দাঁড়ালো। যারাকে গাড়ি থেকে বেরোতে দেখে ভ্রু কুচকে এগিয়ে এলো আবরার। পাংচার হওয়া গাড়ির চাকার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোমার না গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে? তাহলে গাড়ির ভেতর বসে কি করছো? চোখ মুছে বেরিয়েছে যারা। কান্না করেছে সেটা আবরারকে বুঝতে দিতে চায়নি। মেয়েটা চাহনি দেখে আবরার পুনরায় প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে কি দেখছো? আমাকে আসতে বললে বিকেলে, ভুলে গেলে নাকি? আর চোখ মুখের এই হাল কেন তোমার? চোখ মুখ ফুলে গেছে যারার। কান্না করেছে ও। এবার চিন্তিত হয়ে পড়ল আবরার। চিন্তিত স্বরে প্রশ্ন করলো। কি হয়েছে? যারা কিছু না বলে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরলো। আবরারও ওকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে প্রশ্ন করলো, যারা, কিছু হয়েছে? বলো আমাকে। কান্না করেছো কেন? আমাকে এইখান থেকে নিয়ে চলো প্লিজ। ভাঙা কণ্ঠে যারার মুখে কথা শুনে আবরার আন্দাজ করার বহু চেষ্টা করলো কি হয়েছে। এসব ভাবতে ভাবতে যারাকে ওখান থেকে নিয়ে একটু কোলাহলমুক্ত জায়গায় নিয়ে আসে আবরার। ছোট একটা লেকের পাশে সিমেন্টের বেঞ্চিতে বসে আছে দুজনে। যারা আবরারের কাঁধে মাথা রেখে চুপচাপ চোখের পানি ফেলছে। আবরার শক্ত করে পাশ থেকে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। এখানে আসার পর একবারও প্রশ্ন করেনি কি হয়েছে। একটু পরে যারা নিজেই বলল, কে আম্মু এসেছিল আমার সঙ্গে দেখা করতে। অবাক হলো আবরার। তোমার আম্মু? হুম। এত বছর পর তোমার আম্মু এলো কোত্থেকে?
আর যদি এসেও থাকেন তাকে দেখে তোমার হ্যাপি হওয়ার কথা, কিন্তু চোখ মুখ এমন ফুলে আছে কেন? কি কথা হয়েছে তোমাদের দুজনের? অনেক কিছু নিয়ে কথা হয়েছে, এমন কিছু যা আমি আজ প্রথম জানলাম জানো। শেষবার আম্মুকে কবে দেখেছিলাম আমার মনে নেই। আজ এতগুলো দিন পর আম্মুকে দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আম্মু এভাবে আমার সব খুশি শেষ করে দেবে আমি ভাবিনি। নিজের উপরে কেমন রাগ হচ্ছে আমার আজ। যারা, টেল মি, কি বলছেন উনি তোমাকে? দীর্ঘশ্বাস ফেললো যারা। মায়ের বলা কথাগুলো মনে পড়তেই আবারও চোখের পানি বাড়ল যারার। আবরার, আমি এতগুলো বছর আমার বাবাকে এক মিথ্যা দোষে দোষী সাব্যস্ত করে ভুল বুঝে এসেছি, যেখানে সব দোষ আমার মায়ের ছিল। তোমার মা কি আজ তোমাকে এই সত্যিটা বলতে এসেছিলেন? আবরারের কথা শুনে মাথা তুলে তাকালো যারা। তুমি আগে থেকেই জানতে? হুম, আব্বু বলেছিল আমাকে। আমি চাইলেই তোমাকে সবটা জানাতে পারতাম, কিন্তু তুমি বিশ্বাস নাও করতে পারো, তাই ভেবে আর বলা হয়নি। আর তোমার বাবাও মানা করেছিলেন। আবরারের কথা শুনে যেন নিজেকে আরো অসহায় লাগছে যারা। নীরবে রইল। আবার আমাকে আগে কেন বললে না তুমি আবরার? কেন? আম্মুর মুখ থেকে সব শোনার পর নিজের প্রতি কতটা রাগ হচ্ছে আমার তুমি আন্দাজ করতে পারবে না। নীরব রইল আবরার। জারার বাবা বলেছিল কিছু বিষয় অজানা থাকাই উত্তম। আবরারও জারার কথা ভেবেই আর কিছু বলেনি, কিন্তু যারা যে এভাবে সব জানবে ভাবেনি। দীর্ঘশ্বাস ফেলল যারা। বাবার সঙ্গে করা প্রতিটা বেয়াদবি ও তর্কের মুহূর্তগুলো যেন হুট করেই চোখের সামনে ভেসে উঠল ওর। মেয়ে হিসেবে আমার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে জানো। এত বছর বাবার সঙ্গে থেকেও আমি ওনাকে বুঝতে পারিনি। উনি সব সময় আমার ভালোর জন্য ভেবেছেন, আর আমি সব সময় ওনাকে শুধু ভুল বুঝে গেছি। জেদ করে এমন কত কাজ করেছি যে উনি কষ্ট পেয়েছেন, কিন্তু আমায় কখনো কিছু বলেননি। আমি বাবাকে বুঝতে পারিনি আবরার। আমার ব্যাড ডটার। কড়া রোদ চোখে পড়তেই আর মোড়া ভেঙে উঠে বসলো যারা। গতরাতে ঘুমটা ভালোভাবে হয়নি। চেয়ে দেখলো আবরার অফিসের জন্য তৈরি হচ্ছে। কয়টা বাজে এখন? 10টা। কি সকাল 10টা বেজে গেছে? তুমি আমার ডাকোনি কেন? আর তুমিই বা কেন এখনো বাড়িতে আছো? কাজে যাওনি কেন তুমি? আমি যাচ্ছি, আর তোমার উঠতে দেরি হওয়ায় কি এমন ক্ষতি হয়ে গেছে? তবু আবরার, আমার ডেকে দেওয়া উচিত ছিল তোমার, নাহলে অ্যালার্ম সেট করে দিতে। আম্মু কি ভাববে বলো তো? এত দেরি আবার কখনো উঠতে হয় না। কেউ কিছুই ভাববে না, আর আমার আম্মুও কিছু বলেনি, সো রিল্যাক্স। গতকাল অনেক ঘুমিয়েছিলে, তোমার এই ঘুমটা আজ প্রয়োজন ছিল। এখন কেমন লাগছে? আম্মু নই, কিন্তু গতকাল জানি না কেন ওভাবে। সব সময় রাফ অ্যান্ড টাফ থাকতে হবে তার মানে নেই যারা। মাঝে মাঝে ইমোশনাল হওয়া ভালো। যাই হোক ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। আর আজ কাজে যাওয়ার দরকার নেই, আজকের দিনটা বিশ্রাম করো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আজকে একটু ইচ্ছে হচ্ছে না যাওয়ার। পরে নিশাকে ফোন করে জানিয়ে দিব। আমি বরং গিয়ে ফ্রেশ হয়ে আসি। যারা ফ্রেশ হতে যাওয়ার পর ওর ফোনে অপরিচিত নাম্বারে একটা ফোন আসে। দুবার বাজতে বাজতে কেটে যাওয়ার পর ওয়াশরুম থেকে যারা বলে, আবরার, একটু রিসিভ করে দেখো তো কে এতবার কল করছে। দেখছি। আবরার কল রিসিভ করে। অপর পাশের ব্যক্তিটির কথা শুনেও বারান্দায় চলে যায় এবং সেখানে দাঁড়িয়ে নিজেই কথা বলে। এরপর নাম্বারটা ডিলিটও করে দেয়। একটু পরে যারা ফ্রেশ হয়ে বেরিয়ে প্রশ্ন করে, কার ফোন ছিল? রং নাম্বার। রং নাম্বারে এতবার কল করছিল? কাজ না থাকলে মানুষ যা করে আর কি। তুমি এসব বাদ দাও, ফ্রেশ হয়েছো, এবার গিয়ে খেয়ে নাও। আমি কিন্তু আম্মুকে ফোন করে জিজ্ঞাসা করব। ভালো লাগছে না বলে যদি না খেয়ে থাকো তাহলে তোমার খবর আছে। শাসনের সুরে আবরার কথাগুলো বলতে ভ্রু কুঁচকে তাকালো যারা। শাসন করছো? হ্যাঁ করছি, ভালোবেসে মাথায় তুললেই হয় না, মাঝে মাঝে শাসন করাও জরুরি। গত রাত থেকেই মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু এখন আবরারের কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটলো যারার। আচ্ছা বাবা, আর শাসন করতে হবে না। আমি সময় মতো 3 বেলা খেয়ে তোমাকে আপডেট জানাবো। আমার জন্য আম্মুকে জ্বালাতে হবে না। ওকে। আবরার যেতেই যাচ্ছিল তখন যারা হুট করে ওর হাত টেনে ধরলো। ফিরে তাকালো আবরার। আম্মু বলে দুপুরের পর বাসায় চলে এসো। কেন? আমাকে দিয়ে দরকার আছে? তুমি কাল সারা রাত জেগেছিলে, দুপুরে বাসায় এসে খেয়ে লম্বা একটা ঘুম দেবে, দেখবে অনেকটা ফ্রেশ লাগবে। কিছুটা অবাক হলো আবরার। গতরাতে বাসায় ফেরার পর যারা না খেয়ে শুয়ে পড়েছিল। ভেবেছিল যারা ঘুমিয়ে গেছে।
আবরার পুরো রাত ঘুমাতে পারেনি, তাই ওর পাশেই বসেছিল। তার মানে তুমি ঘুমানোর নাটক করছিলে। ভালোই অভিনয় জানো দেখছি। ড্রেস ডিজাইন না করে অ্যাক্টিং করতে পারতে। ফেলে চলে যাওয়া মা নামক যে মানুষটার জন্য এত বছর কষ্ট পেয়েছে, তার জন্য যারা নির্ঘুম রাত পার করে কষ্টটা বাড়িয়েছে বুঝে আবরার কিছুটা রেগে গেল। ওর হাতটা ধরেই নিচু স্বরে যারা বলল, সরি, অনেক চেষ্টা করেও ঘুমোতে পারিনি। তবে তুমি প্লিজ আমাকে নিয়ে অযথা চিন্তা করো না, আমি ঠিক আছি। কোনো উত্তর না দিয়ে মিনিট দুয়েক জারার দিকে চেয়ে রইল আবরার। ক্ষণিকের জন্য রাগ হয়েছে বটে, তবে এটাও অনুভব করলো যে জারার জায়গায় এখন হাজার চাইলেও নিজেকেও বসাতে পারবে না। শত হলেও মহিলাটি জারার মা, আর মায়ের প্রতি যতই ক্ষোভ থাকুক, দিন শেষে সন্তানের মন তো কাঁদেই। ইটস ওকে, এখন এসব ভাবনা ছাড়ো। স্টে হ্যাপি ফর ইয়োর সেলফ। স্মিত হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল যারা। আবরারও এবার বেরোলো। বেরোনোর পূর্বে জারার গালে ছোট একটা চুমু খেতে ভুল করেনি। অফিসে বেরোনোর পূর্বে এই কাজটা করা যেন রীতিমতো আবরারের ডেলি রুটিন হয়ে গেছে। যারা খাবার টেবিলের কাছে আসতেই ওর শাশুড়িকে দেখে। সরি আম্মু, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাতে কি হয়েছে? রোজ সকালে তো উঠো, একদিন দেরিতে দোষ নেই। এই যে খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নাও। হ্যাঁ, আমি একটু আমার বাসায় যেতে চাইছিলাম। মানে ভাবছি এবার গিয়ে কয়েকদিন থাকবো। বেশ তো, থেকে এসো। আমি পরে আবরারকেও পাঠিয়ে দেব। থ্যাংক ইউ আম্মু। শাশুড়ির সঙ্গে শুরু থেকে যারা সম্পর্ক বেশ ভালো। এখনও শাশুড়ি বৌমার মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হয়নি। অবশ্য ছেলে যাকে নিয়ে ভালো থাকে তাকে সাদরে বরণ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বুঝে আবরারের মা যারাকে এতটা আপন করে নিয়েছেন। অফিসে যাওয়ার পূর্বে আবরার একটা রেস্টুরেন্টে যায়। ভেতরে যেতে কয়েকজনকে বসা দেখে। সকাল হওয়ায় কাস্টমার কম। তাদের মধ্যে মধ্যবয়স্ক একজন মহিলাকে দেখে তার কাছে গিয়ে দাঁড়ায় আবরার। ভদ্রমহিলা উঠে দাঁড়াতে আবরার নিজের পরিচয় দিয়ে বলে, ওকে, আমি আবরার, জারার হাজব্যান্ড। সকালে আপনার সঙ্গে কথা হয়েছিল। ও আচ্ছা, গতকালই যারা তোমার কথা বলছিল। ভেবেছিলাম দেখা করব, অবশেষে দেখা হলো। বসো। চেয়ার টেনে বসলো আবরার। জারার মা সকালে ফোন করেছিলেন জারার সঙ্গে দেখা করতে চাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আবরার জানিয়েছিল ও আসবে। মেয়েকে না দেখে জারার মা প্রশ্ন করেন, তুমি একা এলে? আমি তো ভেবেছিলাম যারাও। আমি জারাকে জানাইনি আপনি ফোন করেছিলেন, আর গতকাল শুনেছি আপনি ওকে সবটা জানিয়ে দিয়েছেন। তাই আমার মনে হয় না এখন ওর আর আপনার সঙ্গে দেখা করার কোনো কারণ আছে। আবরারের কথায় জারার মা বুঝে গেছেন মেয়ের সঙ্গে ওনারা দেখা করা হবে না। নরম স্বরে তিনি বলেন, আমার মেয়েটার কাছে অনেক বড় দোষী আমি। যারার কাছে ক্ষমা চাইতে চাইছিলাম আজ। দু একদিনের মধ্যেই আমি ফিরে যাচ্ছি, তাই ভাবলাম। আন্টি, জারার আপনার উপর কোনো অভিমান নেই। ও আপনাকে কতটা ভালোবাসে সে সম্পর্কে আপনার ধারণা নেই। আমি জানি, তবে সত্যিটা জানার পর যারা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে। ও যাতে কষ্ট পায় তার থেকে আমি ওকে হাজার মাইল দূরে রাখার চেষ্টা করব। সেই মানুষটা যদি ওর মা হয় তাও। ওকে খুব ভালোবাসো মনে হচ্ছে। অনেক সাধনার পর ওকে নিজের করে পেয়েছি। কতটা ভালোবাসি সেটা হয়তো আপনাকে পরিমাপ করে বলা সম্ভব হবে না। যাক, শুনে ভালো লাগলো যে যারা এমন একজনকে পছন্দ করেছে যে ওর কথা এতটা ভাবে। হয়তো আমাদের আর কখনো দেখা হবে না। মা হিসেবে নিজের দায়িত্ব পালন করিনি আমি, তবে আজ মা হিসেবে একটা জিনিস চাইবো। আমার মেয়েটাকে সবসময় ভালো রেখো, ওর সঙ্গে থেকো। জারার মায়ের সঙ্গে আবরারের আরও কিছু কথা হয়। আবরারকে উনি জারাকে সামলে রাখতে বলেন। মিনিট 10 আলাপের পর দুজনে একে অপরকে বিদায় জানান। আবরার অফিসের উদ্দেশ্যে বের হয়। আবরার জারার মাকে জানিয়ে দিয়েছে জারার সঙ্গে যোগাযোগ না করতে। মেয়ের বর্তমান জীবনের কথা ভেবে জারার মাও এই বিষয়ে রাজি হয়েছেন। প্রথমবার মেয়েকে ছেড়ে যাওয়ার সময় কষ্ট না হলেও এবার কেন যেন কষ্ট হবে ওনার। হয়তো মেয়ের প্রতি মাতৃত্বের টান কিছুটা রয়ে গিয়েছিল। তেঁতুলের আচার খেতে খেতে বান্ধবীর সঙ্গে জম্পেশ আড্ডায় মজেছে যারা। কাজে আজ মন বসছিল না, তাই এলিনার সঙ্গে দেখা করতেও শ্বশুরবাড়িতে চলে এসেছে। এলিনার শাশুড়ি মানুষ হিসাবে অনেক ভালো। যারা এলে ওকে নিজের হাতে কিছু না কিছু বানিয়ে খাওয়ান।
আজও তার ব্যতিক্রম হয়নি। দুপুরে খাবার শেষে বিছানায় বসে টিভি দেখছিল, আড্ডা দিচ্ছিল দুজনে। এরই মাঝে এলিনা প্রশ্ন করে, কিরে, তোদের দুজনের মধ্যে এখন খুব প্রেম চলছে তাই না? আমাকে ফোন করার সময়ও পাস না এখন। কি যে বলিস না, আমাদের ওরকম প্রেম করার সময় কই, হাতে যখন সময় পাওয়া যায় তখন। যাক, তার মানে সত্যিই তোদের দুজনের মধ্যে প্রেম চলছে, স্বীকার করেছিস নিজের মুখেই। এলিনার কথায় কিছুটা লজ্জা পেল যারা। কিসের প্রেম? হ্যাঁ, আমরা কলেজের স্টুডেন্ট নাকি যে প্রেম করব? এটা বলতে পারি যে আমরা দুজন সংসার করছি। দেখ, বিয়ের আগে যারা প্রেম করে না, তারা বিয়ের পর সংসার প্রেম দুটোই করে। তোরাও তাই করছিস, এটা অস্বীকার করার কি আছে? অস্বীকার কখন করলাম? জানিস, এখন যদি আবরার তোর জায়গায় থাকতো, হাসতে হাসতে বলতো, হ্যাঁ আমরা বউ জামাই হিসেবে প্রেম করছি। উফ, এই লোকটা না কি যে করে। এলিনা, তুই থাম এবার। কিছুদিন আগে জারার আরও কিছু বন্ধুরা হাজবেন্ড সহ এসেছিল। ছোটোখাটো একটা রিইউনিয়ন হয়েছে। সেখানে সবার সামনে আবরার কিছু ঠোটকাটা কথা বলেছিল। তার প্রসঙ্গ তুলেই এলিনা মজা করলো। এরই মাঝে হুট করে এলিনা জারার হাতটা ওর 6 মাসের উঁচু পেটটার উপর ধরে প্রশ্ন করলো। কিছু ফিল হচ্ছে? জারা থেমে থেমে কিছুটা কাঁপুনি অনুভব করতেই উচ্ছ্বসিত হয়ে প্রশ্ন করলো, বেবি, কি করছি এখনই? এ তো কিছুই না, ডাক্তার বলেছে 7-8 মাস হলে আরও নড়াচড়া করবে। আমার শাশুড়ি তো আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছে যে শেষ 2 মাস নাকি এত নড়াচড়া করে যে আমি ঘুমোতেই পারবো না। যারা এলিনার পেটের উপর কান পেতে শুনলো, বেবির হার্টবিট শোনার চেষ্টা করলো। ওয়াও, পেটের ভিতরে একজন নড়ছে, তখন তোর অদ্ভুত একটা ফিলিংস হয় তাই না? আমার তো হাতে ছুঁয়েই শরীর শিউরে উঠলো। হ্যাঁ রে, এখন তো নড়াচড়া টের না পেলে চিন্তা হয়। যেই দিন নিজে মা হবি সেই দিন বুঝবি এই অনুভূতিটা কত সুন্দর। আমি তো বলি তুইও বাচ্চা নিয়ে নে এবার। বাচ্চার কথা শুনেই মুখের হাসি উবে গেল যারার। না চাইতেও হঠাৎ মনে পড়ল নিজের মায়ের কথা। বেহায়া মনটা না চাইতেও অনেক সময় পুরনো কথা মনে করিয়ে দেয়। যারার মলিন মুখটা দেখে এলিনা ওর কাজ ঝাঁকিয়ে প্রশ্ন করলো। মুখটা অমন হয়ে গেল কেন? এলিনা বুঝলো কি হয়েছে। যারা আগেই ভয় পেয়ে পিছিয়ে যেতে চাস কেন? কত রেসপন্সিবল একটা মানুষ তুই, সব কত সুন্দর হ্যান্ডেল করে নিস, আর নিজের বাচ্চাকে সামলাতে পারবি না? পরে দেখবি তুই বেস্ট একজন মা হবি। বান্ধবীর কথার উত্তর দিল না যারা। তবে বিষয়টা কেন যেন ওর মস্তিষ্কে গেঁথে গেল। রাতে যারা আজ অনেক দিন পর ওদের সেই বিয়ের চুক্তির কাগজটা বের করে দেখছে। কিছুদিন যেন এর কথা ভুলেই গিয়েছিল, আজ হঠাৎ কি মনে করে বের করেছে। আবরারের আজ ফিরতে দেরি হয়েছে। ও এখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। একটু পর আবরার বের হতেই যারা হুড়মুড় করে কাগজটা ড্রয়ারে রেখে দেয়। তবে আবরারের চোখে পড়েছে। কি রাখলে ওভাবে? এমনি একটা কাগজ। মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আবরার। কাগজ নাকি লাভ লেটার দিয়েছে কেউ? আমাকে কে লাভ লেটার দিতে যাবে? আমার তোমার মতো ওরকম স্পেশাল ক্লায়েন্ট নেই যে সুযোগ বুঝে আমার সঙ্গে কফি খাওয়ার জন্য আসে। জারার কথা শুনে আরও এক দফা হাসলো আবরার। আহা, স্টিল জেলাস? আমার বউটা এত জেলাসি কোথায় যে লুকিয়ে রাখে। আই এম নট জেলাস, তোমাকে একটা উদাহরণ দিলাম আর কি। তোয়ালে রেখে জারাকে নিজের কাছে টেনে কোমর জড়িয়ে ধরলো। আবরার গালে হাত বুলিয়ে বলল, বাহানা করতে হবে না। বাহানা করতে যাব কেন? মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাই নিশ্চিন্ত থাকো। ও আর এখন ওর স্বামীকে রেখে আমার সঙ্গে কফি খেতে আসবে না। আবরারের চুলগুলো ভালোভাবে মোছা হয়নি, টপটপিয়ে পানি পড়ছে। যারা পাশ থেকে তোয়ালে তুলে ওর মাথা মুছে দিতে দিতে বলল, না এলেই ভালো। মুখটা এমন করে থাকবে না তো। আই ডোন্ট লাইক দিস। ডু ইউ লাইক মি? ভ্রুকুচকে তাকালো আবরার। এতদিন পর তোমার মনে এই প্রশ্নের জাগরণ হওয়ার কারণ সত্যি করে একটা কথা বলবে? কি? আমার মন রাখার জন্য উত্তর দেবে না। যা সত্যি সেটা তুমি মন থেকে ভাবো, সেটাই বলবে। আমি জানতে চাই। তুমি তো আমাকে ভয় দেখাচ্ছ। কি জানতে চাও? আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব। সিরিয়াস ভাবে এই প্রশ্নটা করলো যারা। উত্তর না দিয়ে উপায় নেই বুঝে আবরার কিছুটা ভেবে বলল, মাঝে মাঝে তোমার কিছু কর্মকাণ্ড, ভাবনা ও আচরণে বিরক্ত হই বটে,
তবে ঠান্ডা মাথায় বসে যখন নিজেকে তোমার জায়গায় রেখে ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তখন বুঝি তুমি কেন অমন করেছো। তাছাড়া তোমার আর কোনো বিষয়ে আমার অভিযোগ নেই। ইউ আর পারফেক্ট ফর মি। যারা মনোযোগ দিয়ে মিনিট দুয়ে কিছু একটা ভেবে বলল। এবার আরও অবাক হলো আবরার। যারার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে তাকালো, তীক্ষ্ণ নজরে প্রশ্ন করলো। তোমার হঠাৎ কি হলো? নিজেকে বদলাতে যাবে কেন? তুমি পাল্টে গেলে আমি কিন্তু তোমাকে আর ভালোবাসবো না। ভালোবাসবে না মানে কি? আমি মানুষটা বদলে যাব নাকি? তুমি নিজেকে বদলাতে চাইছো। একটা মানুষকে তার ব্যক্তিত্ব রিপ্রেজেন্ট করে। আমি কিন্তু তোমাকে দেখে প্রেমে পড়িনি যারা। আই লাইক ইউর পার্সোনালিটি। কিন্তু নিজেকে চেঞ্জ করার কথা ভেবো না। আমরা দুজন যেমন আছি তেমনই থাকবো। বিপরীত ব্যক্তিত্বের দুজন মানুষ একে অপরকে সহ্য করবে, বুঝবে, এটাই তো মজা, তাই না? দুজনে একরকম হয়ে গেলে আর সংসার করার মজা রইল কোথায়? এবার হাসলো যারা। পুরুষটা কত সহজে সব সমস্যার সহজ সমাধান দিয়ে দেয়। মাঝে মাঝে যারা ভাবে এই পুরুষটি না থাকলে আজ জীবনটা কেমন হতো, আর অন্য কোনো পুরুষ এলেও বা এভাবে কি ওকে বুঝতো। এসব ভাবতে ভাবতে হঠাৎ যারার হুঁশ হলো আবরার এখন ওর কোমর জড়িয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে আমাকে ধরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে যারাকে আরও কাছে টেনে বলল। আমার বউ, আমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছে ধরে রাখবো। আচ্ছা, যত ইচ্ছে ধরে রেখো, কোলে বসিয়ে রেখো সারাদিন, সমস্যা নেই। অন্তত টি শার্টটা তো পরে নাও, আমি এনে দিচ্ছি। কোনটা পরবে বলো? যারা যেতে চাইল কিন্তু আবরার তো ছাড়লই না, উল্টো যারাকে এবার আরও কাছে টেনে যেন নিজের সঙ্গে মিশিয়ে নিল। যারার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলল। আবরারের ভারী নিঃশ্বাস যারার মুখে আছড়ে পড়ছে। লম্বা এক নিঃশ্বাস নিয়ে ধীর স্বরে আবরার বলল। ড্রয়ারের ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিও। এবার চোখ খুলে তাকালো যারা। আবরার এখনও চোখ বুজেই আছে, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে চুক্তির কাগজটা আবরার একটু ওকে পড়তে আগে দেখেছে। একটু আগেও যে পুরুষটা মজা করছিল তার মুখটা হঠাৎই কেমন থমথমে হয়ে গেছে। আবরার আরও শক্ত করে জড়িয়ে ধরল যারাকে। এবার যারার নাকে নাক ঘষে বলল। কাগজটা দেখলেই আমার বুক পড়ে যারা। মনে হয় ওটার বাহানা দিয়ে তুমি আমার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। আমি চাই না তুমি আমার থেকে কখনো দূরে যাও। তুমি সবসময় আমার কাছে থাকবে, বুঝেছো? ফিসফিসিয়ে বলা আবরারের কথাগুলো যারার পুরো শরীর কেমন ঠান্ডা করে দিচ্ছে। মনে হচ্ছে আজ যদি যারা ছেড়ে যাওয়ার প্রসঙ্গে কিছু বলে তবে আবরার হয় ওকে কিছু করে ফেলবে, নইলে নিজেকে। তুমি আজ ওটা কেন দেখছিলে? সামহাউ তুমি কি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো? আবরার হুট করে অস্থির স্বরে প্রশ্নটা করে বসলো। এইটুকু বিষয়ে এতটা অশান্ত হয়ে গেছে। তাহলে সত্যি যদি চলে যায় তাহলে এই পুরুষটির কি হবে? যারা এবার জড়িয়ে ধরল আবরারকে। যাচ্ছে না। যারার কথার কোনো উত্তর দিল না আবরার। যারাকে শক্ত করে জড়িয়ে ধরল, এতটাই শক্ত করে জড়িয়েছে নিজের সঙ্গে মিশিয়ে ফেলতে পারলে শান্তি পেত। যারার দম বন্ধ হয়ে আসছে, তবুও ছাড়ানোর চেষ্টা করেনি, উল্টো পুরুষটির হৃৎপিণ্ডের টুমটাম অনুভব করছে। এতটা অস্থির হয়ে গেছে সে। ঘাড়ের উপর গরম নিঃশ্বাস অনুভব করে মাঝে মাঝে কেঁপে উঠছে মেয়েটা। মিনিট দুয়েক পর আবরার ছেড়ে দিল ওকে। টি শার্ট খোঁজার উদ্দেশ্যে হয়তো কাবার্ডের কাছে যেতে চাচ্ছিল, তখনই হুট করে যারা ওকে আটকে দাঁড়ালো। পায়ের আঙ্গুলে ভর করে নিজেকে সম্মুখে দাঁড়ানো পুরুষটির দু গাল আলতো করে ধরে ছুঁয়ে দিল অষ্টজোড়া। একটু আগে নিজেকে অনেক কষ্টে সামলে সরে এসেছিল আবরার, কিন্তু যারা নিজেই যে ওকে সীমানা লঙ্ঘনের অনুমতি দিয়ে দিল। দুদিন পর বাবার সঙ্গে দেখা করতে আসে যারা। ঠিক করেছে এখানে কয়েকদিন থাকবে। বাবার সঙ্গে এতগুলো বছরে সে সুন্দর সময় কাটানোর সুযোগ হয়নি, সেগুলো কিছুটা পূরণ করবে। হুট করে মেয়ের আগমনে আনোয়ার সাহেব খানিকটা অবাক হয়েছেন বটে। আরে সারা, এতদিন পর বাসার কথা মনে পড়লো? ব্যস্ত ছিলাম বাবা। তা তুমি একা কেন? আবরার কোথায়? তোমার কাছে তো দেখছি মেয়ের থেকে মেয়ের জামাই বেশি প্রিয়। আসতে না আসতেই ওর কথা জিজ্ঞেস করছো তুমি আমায়? কারণ আমার মেয়ের থেকে মেয়ের জামাই আমাকে ভালো বলছে। ছেলেটা আমার থেকে বয়সে এত ছোট, তবু মনে হয় যেন আমার বন্ধু। এতদিনের জন্য সরি বাবা। তোমার মেয়েও তোমাকে বোঝার চেষ্টা করবে। মানে? কিছু না, আমি এবার কয়েকদিন থাকবো এখানে, বুঝলে? বিয়ের পরে এ বাড়িতে এসে সেভাবে আমার থাকাই হলো না। মেয়ের কথার মানে বুঝলেন না আনোয়ার সাহেব, তবে আজকে অন্যান্য দিনের তুলনায় মেয়ের আচরণ অনেকটাই নমনীয় লাগছে তার। যারা যে এত নরম স্বরে তার সঙ্গে তেমন কথা বলে না। ফ্রেশ হয়ে এসে আজ রান্নাঘরে ঢুকেছে যারা।
ঠিক করেছে যে কদিন এখানে থাকবে রান্না ওই করবে, বাবার পছন্দের খাবারগুলো বানিয়ে বাবাকে খাওয়াবে। জারাকে রান্নাঘরে দেখেই হাসনা বেগম বলে উঠলেন, এখানে কি কাজ? আমি রান্না করব আজকে, আপনাকে করতে হবে না। ঠিক আছে, করো। তা বলা নেই কওয়া নেই, হুট করে আজ বাসার কথা মনে পড়লো কেন? রান্নার জন্য প্রয়োজনীয় জিনিস ফ্রিজ থেকে বের করতে করতে বাঁকা হেসে যারা উত্তর দিল, আমি আমার বাসায় আসবো তাতেও আপনার সমস্যা হচ্ছে নাকি এখন? আরে না, তুমি এ বাড়ির বড় মেয়ে, এই সত্যিটা তো আর পাল্টে যাবে না। অবশ্যই এখানে আসার অধিকার তোমার আছে, তবে বিয়ের এতদিন পর হুট করে এলে তো তাই জিজ্ঞাসা করা। আপনার মতো সারাদিন যদি বাড়িতেই বসে থাকতাম তাহলে প্রতি সপ্তাহে সপ্তাহে আসতে পারতাম, কিন্তু কি করব বলুন, কাজের ব্যস্ততা আছে। অবশ্য আপনি এসব বুঝবেন না। জারার কথা শুনে দাঁত কিটমিটিয়ে হাসলেন হাসনা বেগম। অবশ্য জারার সঙ্গে কথা বলতে গেলেই এরকম কিছু হয় সেটা উনি জানেন। আজ অবধি যারা ছেড়ে কথা বলেনি, হুট করে উনি প্রশ্ন করে বসলেন, আচ্ছা, আবরারের সঙ্গে ঝগড়া করে এসেছো নাকি? হঠাৎ এটা কেন মনে হলো? তোমার যা কথার ধার, আমরা বাড়ির মানুষ সহ্য করি বলে পরের ছেলে ওসব সহ্য করবে না। দিবা স্বপ্ন দেখা বন্ধ করতে পারেন, তবে সত্যিই যদি আমি আবরারের সঙ্গে ঝগড়া করে এ বাড়িতে আসি সেটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। ছেলে মেয়ে নিয়ে আমি ছাড়া এ বাড়িতে নিশ্চয়ই দিব্যি আছেন। হাসনা বেগম এবার থামলেন। বুঝলেন যারা শ্বশুরবাড়ি থেকে ঝামেলা করে আসেনি। ওনার ধারণা ছিল যারাও শ্বশুরবাড়িতে টিকতে পারবে না, কিন্তু যারার কথা শুনে বুঝলো ওনার ধারণা ভুল। চেয়ারে হেলানে বসে দীর্ঘশ্বাস ফেলছে আবরার। সকালে ব্যস্ত থাকলেও এখন বেচারার কাজে মন বসছে না। সামনে অনেকগুলো অর্ডার আছে, কিন্তু সেগুলো নিয়ে এখনও কোনো কাজই শুরু করতে পারেনি। সেক্রেটারি ইমরান একটা ডকুমেন্ট সাইন করাতে এসেছিল। আবরারের হা হুতাশা দেখে আর প্রশ্ন না করে পারল না। আবরার ডকুমেন্টে সাইন করে সেক্রেটারির হাতে দিয়ে দিল। আবরারের আদেশক্রমে সেক্রেটারি লিস্ট দিয়ে গেল। সাধারণত শোরুমের সেলস রেকর্ড ও মাসের শেষে চেক করে, কিন্তু আজ মাসের অর্ধেকে চেক করতে বসলো। উদ্দেশ্য একটাই, নিজেকে ব্যস্ত রাখা। আবরারের এই আপসেট হওয়ার কারণ হলো যারা ওর বাড়িতে গেছে পুরো এক সপ্তাহের জন্য। ইতিমধ্যে ওর যাওয়ার 2 দিন হয়ে গেছে। কাজের বাড়তি চাপ না থাকলে আবরার নিজেই শ্বশুর বাড়িতে চলে যেত, কিন্তু সেটাও করতে পারছে না। সব মিলিয়ে বাড়ি অফিস উভয় স্থানে ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছে বেচারা। বিকেলে নাস্তা হিসেবে সবার জন্য গাজরের হালুয়া বানিয়েছে যারা। জাফাতে বোনের বানানো হালুয়া খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। পাশেই বসে আছেন হাসনা বেগম। মেয়ের কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত হচ্ছেন তিনি। ইদানিং ওনার 2 ছেলে মেয়ে যারার ভক্ত হয়ে গেছে। জাফা আর রায়ান দুজনেই বড় বোন হিসেবে যারাকে এখন বেশ সম্মান করে। সবাইকে দেওয়ার পর যারা ওর বাবার জন্য হালুয়া নিয়ে যায়। আনোয়ার সাহেব তখন প্রয়োজনীয় কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছিলেন। দরজায় নক করে যারা বলে, বাবা ব্যস্ত নাকি? না না, ওই গ্রামের একজনই জমি নিয়ে ঝামেলা হয়েছে, তার কিছু কাগজপত্র চেক করছিলাম, ভেতরে এসো। ভেতরে এলো যারা। চেয়ার টেনে বাবার পাশে বসলো। ওই জমির কেস এখনো শেষ হয়নি? 1 বছর তো ঘুরে এলো। না, এটা নিয়ে এখনো ঝামেলা মেটেনি, তবে উকিল বলেছে শীঘ্রই একটা ব্যবস্থা করবে। কিন্তু তুমি এটা কি নিয়ে এসেছো? গাজরের হালুয়া বানিয়েছি, তোমার তো প্রিয়, সুগার ফ্রি এটা। আমার ডায়াবেটিস কিন্তু আগের থেকে বেড়েছে। ঠিক আছে, কিন্তু এই গরমের মধ্যে আবার এই ঝামেলা কেন করতে গেলে? বাপের বাড়িতে এসে মেয়েরা আরাম করে, আর তুমি কিনা এইসব করে বেড়াচ্ছ। একটু ভুল বললে বাবা, আমি শ্বশুর বাড়িতেও আরাম করি। সারাদিন তো বাড়িতে থাকি না, তবু আমার শাশুড়ি আমাকে কখনো রান্না বান্নার জন্য কখনো কোনো কথা শোনায় না। মেয়ের কথা শুনে হাসলেন আনোয়ার সাহেব। হালুয়ার পেয়ালাটা হাতে নিয়ে বললেন, ভাগ্য করে শাশুড়ি পেয়েছো বলতে হয়। আলহামদুলিল্লাহ। আনোয়ার সাহেব খাচ্ছিলেন, তখন যারা বলল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কয়েকদিন আগে আম্মু এসেছিল আমার সাথে দেখা করতে। মেয়ের কথা শুনে খাওয়া থামিয়ে খানিকটা অবাক চোখে তাকালেন আনোয়ার সাহেব। প্রাক্তন স্ত্রী হঠাৎ কোন উদ্দেশ্যে মেয়ের সঙ্গে দেখা করতে এলো? হঠাৎ? ওই মুহূর্তে আমিও এটাই ভেবেছিলাম, এত বছর পর হঠাৎ কি তাই নাকি আমার ঠিকানা খুঁজে দেখা করতে এসেছিল। ও, কি বললো? অনেক কিছুই বললো, আফসোস করলো, ক্ষমা চাইলো আমার কাছে। প্রাক্তন স্ত্রী মেয়ের কাছে ক্ষমা চেয়েছে শুনে তাচ্ছিল্যের হাসি হাসলেন আনোয়ার সাহেব। ক্ষমা কেন চাইবে? সে তো কোনো দোষ করেনি। ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বেঁধেছে, এতে দোষ নেই।
সে তো তোমাকেও ভালোবেসেছিল। কখনো কখনো সময়ের সাথে ভালোবাসার লিমিট ফুরিয়ে যায়। আমাদের ভালোবাসার সময় ফুরিয়েছিল, আর ওকে একা দোষ দিয়ে লাভ কি? নতুন সংসার তো আমিও পেতেছি। তুমি আমার কথা ভেবে আবার বিয়ে করেছিলে, আর আম্মু নিজের সুখের কথা ভেবে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। চমকে উঠলেন আনোয়ার সাহেব। মেয়েকে তো কখনো উনি এই কথা জানাননি, তাহলে সে এই কথা জানলো কিভাবে? আবরার যে ওর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে না তা আনোয়ার সাহেব জানেন। তুমি এই কথা জানলে কিভাবে? অবাক হচ্ছ কেন বাবা? কি ভেবেছিলে তুমি জানতে দেবে না আর আমি কখনো জানবো না? মেয়ের কথায় নড়ে চড়ে বসলেন আনোয়ার সাহেব। হালুয়ার পেয়ালাটা সাইডের টেবিলে নামিয়ে বললেন, তোমার মা কি এত বছর পর এইসব কথা বলার উদ্দেশ্যে তোমার সাথে দেখা করতে এসেছিল? কথায় কথায় উঠে এসেছিল এই প্রসঙ্গ। আমিই তাকে প্রশ্ন করেছিলাম এই বিষয়ে, ভাগ্যিস করেছিলাম, না হলে হয়তো জানতেই পারতাম না আসল দোষ কার ছিল আর আমি কাকে ভুল বুঝেছি। উত্তর দিলেন না আনোয়ার সাহেব। বাবার নীরবতা দেখে যারা জিজ্ঞাসা করলো, তুমি তো আমাকে নিজে কোনোদিনও বলতে না, তাই না? এটা এমন কোনো বিষয় না যেটা তোমার জানতেই হতো। তাছাড়া ডিভোর্সটা আমাদের ব্যক্তিগত ম্যাটার ছিল। তুমি তখন বাচ্চা ছিলে, বোঝার বয়স তোমার ছিল না। বোঝার বয়স হওয়ার পর অন্তত বলতে পারতে, তাহলে আজ এভাবে আমাকে আম্মুর মুখ থেকে সবটা জানতে হতো না। তুমি জানো বাবা, আম্মু যখন কথাগুলো বলছিল তখন আমার কেমন লাগছিল? হয়তো আমি আমার মাকে বেশি বিশ্বাস করে ফেলেছিলাম। কথাগুলো বলতে গিয়ে গলা জড়িয়ে আসছিল যারার। মেয়েটা কঠিন মনের মানুষ বটে, তবে ইদানিং নিজেকে যেন শক্ত রাখতে পারে না। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকালেন, স্মিত হাসলেন। আনোয়ার সাহেব পরম আদরে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কিন্তু আমি যে তোমাকে ভুল বুঝছিলাম বাবা, সেটা তো তুমি নিজেও বুঝতে পারছিলে। তারপরেও কেন চুপ রইলে বলো? তোমার মেয়ে তোমায় ভুল বুঝছিল, তাতে তোমারও তো কষ্ট হচ্ছিল। তোমার অভিমান মাখা কথা শুনে আমার কখনো খারাপ লাগেনি যারা। আমার মেয়ে আমার কাছে আছে, এটাই আমার জন্য যথেষ্ট। আর আমি চাইনি যে তুমি তোমার মাকে ভুল বোঝো। মেয়েদের কাছে তার মায়ের সম্মানটা অন্যরকম। আমি চেয়েছি তুমি সবসময় তোমার মায়ের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করো। বাবার কথা শুনে চোখ দুটো ভিজে এলো যারার। আজ অবধি কোনোদিনও বাবার সঙ্গে এভাবে বসে কথা বলার সুযোগ হয়নি ওর। একটা কথা মনে রেখো, ছেলে মেয়েরা যতই বড় হয়ে যাক, মা বাবার কাছে বাচ্চাই থাকে। তুমি এখনো আমার কাছে আমার ছোট্ট যারাই আছো। অশ্রুসিক্ত নয়নে অবাক চোখে বাবাকে দেখছে যারা। বাবা নামক এই লোকটাকে রীতিমতো ঘৃণা করতো, সে কথা ভেবে আজ যারা নিজের উপর রাগ হচ্ছে। মাথা নিচু করে ধরা কণ্ঠে যারা বলল, আম সরি বাবা, এত বছর তোমায় ভুল বুঝেছি আমি। মেয়ে হিসেবে তোমার প্রতি অনেক দায়িত্ব অবহেলা করেছি, আমার মাফ করে দিও প্লিজ। বোকা মেয়ে, তুমি কোনো দোষ করেছো নাকি? বাবার প্রতি মেয়ের অভিমান দোষের কিছু না। বাবার কথা শুনে এবার ঠোঁট আঁকড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা যারার। ভেতরটা ফেটে যাচ্ছে ওর, ভীষণ অনুশোচনা হচ্ছে। বাবার সঙ্গে অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু চোখ তুলে তাকাতে পারছে না যারা। কণ্ঠ থেকে যেন একটা শব্দ বেরোতে চাইছে না। এতগুলো বছর যে আগলে রেখেছে তাকে ভুল বোঝার এই অনুশোচনা বোধ কি জীবনে কখনো কমাতে পারবে জানা নেই যারার। 9 দিন ধরে বাবার বাড়িতে আছে যারা, যদিও 7 দিন থাকার কথা ছিল, কিন্তু বাবার সঙ্গে একটু বেশি সময় কাটানোর ইচ্ছে হয়। 7 দিন পার হওয়ার পরও যারা এখানে রয়ে গেছে, বাবার সঙ্গে সময় কাটাচ্ছে, তাকে পছন্দের খাবার বানিয়ে খাওয়াচ্ছে। আনোয়ার সাহেবও সুযোগ পেলে মাঝে মাঝে মেয়ের সঙ্গেও শৈশবে স্মৃতিচারণ করছেন। এদিকে যারা বাবার সঙ্গে খুব ভালো সময় পার করলেও ওদিকে আরেকজনের এতদিনেও বউ বাড়ি না ফেরায় পাগল প্রায় হয়ে উঠেছে। আবরারের মা টেবিলে খাবার সাজাচ্ছিলেন। রাতের খাবারের সময় হয়েছে, তখনই দেখলেন তার ছেলে তৈরি হয়ে আসছে, হাতে গাড়ির চাবি। এখন আবার কোথায় যাচ্ছিস? তোমার বৌমা বোধহয় এখানে ফেরার কথা ভুলে গেছে আম্মু, তাই ওকে আনতে যাচ্ছি। এই কয়দিনে আবরার আরও কয়েকবার যারাকে আনতে যেতে চেয়েছে, কিন্তু ওর মা বাধা দিয়েছে, কারণ যারা তাকে ফোন করে জানিয়েছিল আরও কয়েকদিন পর ফিরবে। কিন্তু আজ শত বললেও আবরারকে আটকানো যাবে না, শুনবে না বুঝে আবরারের মা আর কিছু বললেন না। আচ্ছা, খাবার খেয়ে যা। শ্বশুর বাড়ি যাচ্ছি আম্মু, বাড়ি থেকে খেয়ে গেলে জামাই আদর উপভোগ করতে পারবো না। ছেলের কথা শুনে হতভম্ব হয়ে তাকালেন আবরারের মা। ছেলে ততক্ষণে বেরিয়ে গেছে। ওর বাবা এসে চেয়ার টেনে বসে প্রশ্ন করলেন, তোর ছেলে এরকম হস্তদন্ত হয়ে কোথায় ছুটলো? যারাকে আনতে গেল। এত রাতে? ছেলেটা কয়েকদিন ধরে কেমন উদাস হয়ে আছে, মিস করছে যারাকে, নিয়ে আসুক গিয়ে।
প্রথম কয়েকদিন সমস্যা না হলেও 3 দিন পর থেকে আবরার ভীষণ আপসেট ছিল। বিয়ের পরেই প্রথম জারাকে ছাড়া এতদিন থাকা, তবুও জারার কথা ভেবে নিজেকে সামলেছে। কিন্তু দিন পেরিয়ে 9 হয়ে গেলেও জারার ফেরার কোনো উদ্দেশ্য নেই দেখে আর থেমে থাকতে পারল না। জারার বাসায় এসে কলিং বেল বাজাতে ওর ছোট বোন এসে দরজা খুলে। এত রাতে আবরারকে এখানে দেখে অবাক হয় জাফা। ভাইয়া, হ্যালো জাফা, কেমন আছো? অনেক ভালো, কিন্তু তুমি আসবে আপু বললে না তো? ও জানতো না, আমি সারপ্রাইজ দিতে এসেছি। হাতে থাকা ফল ও মিষ্টির প্যাকেটগুলো জাফার হাতে দিয়ে বাড়ির কে কোথায় আছে সেটা জেনে নিল। এ বাড়িতে সবাই একটু আগেই ডিনার করে নেয়। জাফার থেকে জানলো রাতের খাবার শেষে সবাই নিজেদের ঘরে চলে গেছে। আবরার দেরি না করে সোজা গেল জারার ঘরে। বিছানায় বসেছিল জারা। হুট করে আবরারকে দেখে উঠে দাঁড়ালো। তুমি আজকে আসবে বলে না তো? আমার বলতে হবে কেন? তুমি নিজে থেকেও আমাকে আসতে বলতে পারতে। আবরারের কথায় রাগ স্পষ্ট। আজ ভ্যাপসা গরম পড়েছে, লোকটা ঘেমে গেছে একদম। যারা ফ্যান বন্ধ করে এসিটা চালিয়ে দিল। ও কিছু বলবে তার আগে আবরার অভিযোগের স্বরে বলে উঠল। মেয়ে, তুমি এত পাষাণ কেন? হ্যাঁ, 9টা দিন এখানে রয়েছে, একবারও আমার কথা ভাবলে না? আমি তোমাকে ছাড়া কিভাবে দিন যাপন করছি সেটা ভাবলে না? কতদিন হলো এখানে এসেছো? আবরা যে আজ খুব বকবে সেটা বুঝে যারা আমতা আমতা করে বলল। আমি কালকেই ফিরে যেতাম। আপনাকে আর কিছু করতে হবে না ম্যাডাম, আপনি আজই ফিরবেন আমার সঙ্গে। এই রাতের বেলা? আবরার উত্তর না দিয়ে শুধু চোখ গরম করে তাকালো। যারা তাতেই বুঝে গেছে আজ ফিরে যেতেই হবে। আবরার বাড়িতে এসেছে জানার পর আনোয়ার সাহেবও আপ্যায়নের ব্যবস্থা করলেন। খাওয়া শ্বশুরের সঙ্গে কিছু সময় কথা বলে যারাকে নিয়ে বেরিয়ে আসে আবরার। ওদের বিদায় দিতে আনোয়ার সাহেবও বাইরে এলেন। গাড়িতে ওঠার আগে আবরার জারার বাবাকে বলল। আব্বু, একটা কথা বলবো। বলো। ওভাবে দেখার কিছু নেই। তুমি 7 দিন বলে 9 দিন থেকে দোষ করেছ, তাই ও অভিযোগ করলো, আর আমি তার সমাধান দিচ্ছি। বাবা, বাবা তুমি পারো। জামার প্রতি মেয়ের থেকেও বেশি দরদ তোমার। আর আসবোই না আমি এখানে, যাও। যারা মুখ গোমরা করে গাড়িতে বসলো। আবরারও আর দেরি না করে ও শ্বশুরকে বিদায় জানিয়ে গাড়িতে বসলো। আবরার ড্রাইভ করছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে যাবার পরও যারা একটা কথা বলেনি। মেয়েটা অভিমান করেছে। আবরার নিজেই নীরবতা ভেঙে প্রশ্ন করলো। বাবার সঙ্গে কেমন সময় কাটালে? অনেক ভালো সময় কাটিয়েছি জানো, আমি আর বাবা মিলে ঘুরতেও গিয়েছিলাম। ওয়াও, তার মানে আমার বউটার মুড একদম হ্যাপি হয়ে আছে এখন। হুম, কিন্তু তুমি আমাকে ওভাবে না নিয়ে এলেও পারতে। বাবা কি ভাববে বলো তো? কিছুই ভাববে না, উল্টে এটা ভেবে খুশি হবে যে তার মেয়ের জামাই মেয়েকে কত ভালোবাসে। তুমি আর বাবা দুজনে যা শুরু করেছো না। এসব ছাড়ো, বাবার সঙ্গে ঘুরেছো, এবার আমার সঙ্গে একটা নাইট ডেট হয়ে যাক। অনেকদিন আবরারের সঙ্গে সময় কাটানো হয়নি ভেবে আজ ওর প্রস্তাবে যারা চট করে রাজি হয়ে গেল। আবরার আগে থেকে প্ল্যান করে এসেছিল সবটা। বিয়ের পর এটাই ছিল ওদের প্রথম নাইট ডেট। নভেম্বর মাস চলছে। সারাদিন আবহাওয়া স্বাভাবিক থাকলেও রাতে হিমশীতল আবহাওয়া জানান দেয় যে শীতকাল এসেছে। শীত উপলক্ষে এবার আবরারের বাবা ঠিক করেছে সপরিবারে দেশের বাড়িতে যাবেন। বহুদিন যাওয়া হয় না। এক শুক্রবারে সকালে এই নিয়ে পরিবারের সকলকে নিয়ে আলোচনায় বসেছিলেন আবরারের বাবা। আলোচনার এক পর্যায়ে যারার ফোন আসে যে ওর বান্ধবীর ছেলে হয়েছে। খবরটা শুনে আনন্দে আপ্লুত হয়ে পড়ে যারা। বিকেলে আবরারকে সঙ্গে নিয়ে প্রথমে নিউবর্ন বেবিদের প্রয়োজনীয় জিনিসের একটা সেট কেনে। এরপর বান্ধবীকে দেখতে হাসপাতালে যায়। তখন যারার বান্ধবী হুট করেই বলে বসলো। সবার উপস্থিতিতে আমি একটা কথা এখানেই ডিক্লেয়ার করে দিচ্ছি, যারা তোর মেয়ের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। এলিনার কথা শুনে সেখানে উপস্থিত সকলে হাসলো। যারাও একগাল হেসে এলিনার গাল টেনে বলল। তুইও না এলি না, বাচ্চার মা হয়ে গেলি, কিন্তু তোর পাগলামো গেল না। পাগলামি না যারা, আমি সিরিয়াস। আবরার ভাই, আপনিও কিন্তু সাক্ষী রইলেন। আবরারও তালে তাল মিলিয়ে বলল। ইয়া শিওর, আমারই ভালো হলো, মেয়ের জন্য আর কষ্ট করে ছেলে খুঁজতে হবে না। যারা হতবিহবল হয়ে তাকালো আবরারের দিকে। এই লোকটা কি কখনো শুধরাবে না? বান্ধবীর সঙ্গে কিছুটা সময় কাটানোর পর ওরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। এলিনার কেবিন থেকে বের হয় দুজনাই। ইস, ওর ছেলেটা কি মিষ্টি হয়েছে দেখতে, তাই না? পুরো ওর বাবার মতো হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু তোমার বান্ধবী আজ আমাকে অ্যাডভান্সে শ্বশুর বানিয়ে দিল দেখছি। মনে হচ্ছে আমাদের এবার তোমার বান্ধবীর জন্যে ছেলের বউ আনার ব্যবস্থা করা উচিত। অমনি শুরু হয়ে গেল তোমার। তুমি তো হ্যাঁ না কিছু বলছো না, তাই শুরু আমাকেই করতে হবে।
আমার অনেকগুলো মেয়ে লাগবে। হন্তদন্ত হয়ে আবরারের মুখ চেপে ধরল যারা। আশেপাশে মানুষজন আর চোখে ওদের দিকে তাকিয়ে আছে। এই আসতে বলো, আশেপাশে মানুষ আছে তো নাকি? তো আমি আমার বউয়ের সঙ্গে গুরুতর বিষয়ে আলোচনা করছি, তাতে কারো হস্তক্ষেপ করার সাহস আছে নাকি? উফ, একবার শুরু হলে আর থামতে ইচ্ছে করে না তোমার, তাই না? কথা বলতে বলতে করিডোর পার হলো ওরা। এবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পায়ের ব্যালেন্স হারিয়ে ফেলে যারা। তৎক্ষণাৎ ওকে ধরে ফেলে আবরার। হেই, আর ইউ ওকে? এক হাতে আবরারের বাহু চেপে ধরল যারা। মাথা ঘুরে উঠলো হঠাৎ। তোমার কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরেই দেখছি বলছো মাথা ঘোরাচ্ছে, কিছু নিয়ে টেনশন করছো, বলো আমায়। আরে না, কি নিয়ে চিন্তা করবো আমি, বলো। হাসপাতালেই যখন আছি, চলো ডাক্তার দেখিয়ে নাও। এইটুকুর জন্য ডক্টর দেখাতে হবে না। একবার চেক আপ করে নিলে তো কোনো সমস্যা নেই, আরেকটু হলে তো আজ সিঁড়ি দিয়ে পড়ে যেতে। মাথা ঘোরানোর কারণটাও জানতে হবে। আবরার, ঠিক আছি আমি। একটা কথা বলবে না, চলো। আবরার ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু টেস্ট দেয়, একেবারে টেস্টগুলো করে এরপর ওরা বাড়ি ফেরে। যারার ভীষণ টেনশন হচ্ছে রিপোর্টে কি আসবে ভেবে। পরদিন প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট পজিটিভ পাওয়ার পরপরই যেন যারা দুনিয়া বদলে গেল। আবরার হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে বাসায় আসার পরই আনন্দ উল্লাস শুরু হয়ে গিয়েছিল। যারা ওই মুহূর্তে যেন এক অজানা ঘোরের মধ্যে ছিল। আনন্দ হচ্ছিল, আবার ভয়ও। নতুন একটি প্রাণ পৃথিবীতে আনার এবং তাকে সঠিকভাবে লালন করার নতুন দায়িত্ব পালন করতে হবে যে 6 বছর পর। আবরার একটু আগে অফিস থেকে ফিরেছে। ফ্রেশ হয়ে বেরোতে দেখে যারা রাগি চোখে তাকিয়ে আছে, হাতে মেয়ে ড্রয়িং বুক। আবরার যারার মেয়ে আয়রার 5 বছর বয়স। মেয়ে তার বাবার ভীষণ ভক্ত। আবরারও মেয়েকে মাথায় তুলে রাখে। বাপের আহ্লাদ পেয়ে মেয়ে অনেক দুষ্টু হয়ে গেছে। যারা কি বলতে এসেছে সেটা বুঝে আবরার আগে সরে যেতে যাচ্ছিল, তার আগেই আবরার, মেয়েকে মাঝে মাঝে শাসনও করতে হয়, সেটা কি জানো? এই তোমার আহ্লাদের জন্য মেয়ে একদম আমার কথা শুনতেই চায় না। তোমার থেকে আমার মেয়ে এখন বেশি অ্যাটেনশন পাচ্ছে বলে জেলাস ফিল করছো নাকি? আমি কিন্তু মজা করছি না। যারা ধমক শুনে চুপ হয়ে গেল। আবরার পুরো আরে ওই ড্রয়িংটাও আঁকতে পারছিল না, তাই আমি এঁকে দিয়েছি, তাতে এত রাগ করার কি আছে? ওই যে আবার শুরু হলো। আবরার, এই ড্রয়িংটা ওর নিজের হাতে করতে বলেছে। প্রত্যেকবার তুমি এঁকে দিলে ও শিখবে কি করে বলো তো? না পারলেও চেষ্টা তো করতে হবে, সামনে ওর পরীক্ষা আছে। এখন না শিখলে? কথা শেষ করতে পারল না যারা। তার আগে আবরার ওর গালে টুপ করে চুমু এঁকে দিয়ে বলল। রাগলে তোমাকে দারুণ লাগে। আবরারের কথা শোনা মাত্রই যারার রাগ যেন পানি হয়ে গেল। এক বাচ্চার বাবা হয়ে গিয়েছো, তাও তোমার হাব ভাব বদল হলো না? 10 বাচ্চার বাবা হয়ে গেলেও আমি এমনই থাকবো, আমাকে এভাবেই তোমার সহ্য করতে হবে। বিয়ের এতগুলো বছর পরও আবরার একটুও বদলায়নি। উল্টে দিন দিন যেন ওর ভালোবাসা আরও বেড়েছে। মেয়ের জন্মের দিন মেয়েকে আবরারের কোলে দেখা ওই মুহূর্তে যারাকে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হচ্ছিল। হঠাৎ দরজার পর্দা নড়তে দেখে যারার ভাবনা ছেদ পড়ল। তার মেয়ে এসে লুকিয়েছে পর্দার পেছনে। মেয়েকে দেখেই যারা ডাকলো। মায়ের ডাক শুনে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আয়রা। আয়রা, এসো, পড়তে বসবে। আম্মু, আমি আর একটু খেলবো। মেয়ে এবার মায়ের কাছে বকা খেতে পারে এই আশঙ্কায় আবরার ওর মেয়েকে কোলে তুলে বলে। আয়রা, আজকে আব্বু তোমাকে পড়াবে, আমরা দুজনে মিলে সুন্দর সুন্দর ড্রয়িং শিখব, ওকে? আমাকে খরগোশ আঁকা শেখাবে আব্বু? ওকে, আজকে আমরা খরগোশ আঁকবো। মেয়ে রাজি হয়ে গেল আবরার ইশারায়। যারাকে বলল আজকে ওই পড়াবে যারাকে। যারা আর দ্বিমত করলো না। একটু পর মেয়ের জন্য চকলেট মিল্ক বানিয়ে নিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বিছানার উপর বসে বাবা মেয়ে ড্রয়িং করছে, আবার মাঝে মাঝে খুনসুটিতে মেতে উঠেছে। যারা দাঁড়িয়ে দেখছে আর হাসছে। কিছু বছর আগে কল্পনাও করেনি জীবনে এমন সুন্দর দৃশ্য দেখার ভাগ্য হবে। হঠাৎ আবরারকে নিজের জীবনে জড়িয়ে নেওয়াটাও যে জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত ছিল তা যারা এখন অনুভব করে। কখনো হতাশ হলে বা মন খারাপ থাকলে আবরার ও আয়রার দিকে দেখলেও সব হতাশা মন খারাপ দূর হয়ে যায়। ছোট থেকে বড় হওয়ার সফরে মা বাবার সাজানো পরিবার না পেলেও স্বামী সন্তান নিয়ে নিজের সুখের সংসার সাজাতে সফল হয়েছে।